বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমটি বিল্লাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, প্রভাষক গণিত, যথারীতি আজকের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ক্লাসে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য নিশ্চিত একটি ভালো খবর নিয়ে এসেছি। এমটি বিল্লাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গণিত করো জীবন গড়ো এই স্লোগানকে সামনে রেখেই তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি গণিতের কোর্স। তোমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা বিমূর্ত বীজগণিত কোর্সটির আজকেই প্রথম ক্লাস নিয়ে এসেছি। ইনশাল্লাহ তোমাদের এই কোর্সটি সম্পূর্ণ করা হবে এমটি বিল্লাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। একেবারে ধারাবাহিকভাবে প্রথম অধ্যায় থেকে সম্পূর্ণ কোর্সটি তোমাদের সম্পূর্ণ করে দেওয়া হবে। তোমরা যদি এই সম্পূর্ণ কোর্সটি পেইড কোর্সে ধারাবাহিকভাবে সম্পূর্ণ করতে চাও তাহলে তোমাদেরকে 01720991523 এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। ইনশাল্লাহ আমি তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। আসো আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা বিমূর্ত বীজগণিত কোর্সের প্রথম অধ্যায়ের প্রথম লেকচার অর্থাৎ আমাদের উদ্বোধনী লেকচার শুরু করি। তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার কাছে ম্যাথমেটিক্সের অন্যান্য কোর্সগুলো সম্পূর্ণ করেছো বা আমার এমটি বিল্লাল ইউটিউব চ্যানেলের সৌজন্যে ফ্রি ক্লাসগুলো উপভোগ করেছো, তোমরা জানো আমি প্রতিটা বিষয় বেসিককে গুরুত্ব দিয়েই আলোচনা করি। তো এই বিষয়টা তো আরও বেসিক নির্ভর, তো এই বিষয়টাকেও আমি একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের সাথে একেবারে হাতে কলমে ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব। এই বিষয়টা পুরোটাই একটা বেসিক আলোচনা এবং এই বিষয়টা তোমাদের অন্যান্য আরও কিছু কোর্সের সাথে সম্পর্কযুক্ত। এই জন্য এই কোর্সটাকে তোমরা একটু গুরুত্ব সহকারে শেখার চেষ্টা করবে এবং গুরুত্ব দিয়ে শিখবে। ঠিক আছে, আসো আমরা এবার আর কথা নয়, এবার আসো আমরা মূল আলোচনায় যাই। তোমাদের প্রথম অধ্যায় হলো কনগ্রুয়েন্স, অনুসমতা নিয়ে। আর আমি কোর্সটি কিন্তু বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন দুই ভার্সনের স্টুডেন্টদের জন্যই একত্রে আলোচনা করব। তবে আমার পরামর্শ থাকবে এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এটা একটা পিওর ম্যাথ, এই বিষয়টা তোমরা অবশ্যই সবাই ইংলিশ ভার্সনে শেখার চেষ্টা করবে। এখানে বাংলা ভার্সনে তেমন মজা পাবে না, সুবিধা করতে পারবে না। ইংলিশে আমরা সবাই কোর্সটি করব এই আশাবাদ আমি তোমাদের কাছে রাখতেই পারি। অনেকে আসো আবার বাংলায় না হলে তোমরা হতাশাগ্রস্ত হয়ে যাও, বাংলায় শিখতে চাও। আসলে সব কোর্স বাংলায় শেখা যায় না, এমনই একটা কোর্স হলো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। তো আমাদের বইয়ের প্রথমেই যেই টপিক্সটা দিয়ে আলোচনা শুরু, তোমাদের ছোটোবেলার পড়া ক্রমিক জোড়, অর্ডার্ড ফেয়ার। অর্ডার্ড ফেয়ারের মূল আলোচনা যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। তোমরা কিন্তু নবম দশম শ্রেণীতে সেট করেছো, সেখান থেকে এগুলো শিখেছো। এই যে ক্রমজোড় বা ক্রমিক জোড়, ধরো এখানে আসো তুমি মিস্টার জামাল, এখানে আসো তুমি মিস্টার কামাল। এখানে ধরো প্রথমেই এখানে বলা হয়েছে আমরা একটা অনুষ্ঠানে ধরো যাচ্ছি, তো প্রথমেই আছে জামাল, তারপরে আছে কামাল। তো ঠিক একইভাবে আমাদের এই সামনাসামনি আমাদের দুইটা সিটে এখানে বসে আছে জামালের গার্লফ্রেন্ড G1, এখানে বসে আছে কামালের গার্লফ্রেন্ড G2। বোঝার জন্য বলছি। এখন এখানে বোঝাচ্ছে কি, প্রথম জনের সাথে সম্পর্ক, দ্বিতীয় জনের সাথে সম্পর্কযুক্ত। কোনো অবস্থাতে G1-এর জায়গায় G2, G2-র জায়গায় G1 যদি এসে যায় তাহলে কি ঘটনা ঘটবে সেটা তোমরা আমার থেকে বেশি বুঝতেছ। ঠিক এ ক্রমজোড় হলো এমনই জিনিস, অর্ডার্ড ফেয়ার এমনই জিনিস, কোনো অবস্থাতে এরা স্থান পরিবর্তন করতে পারে না। এক জোড়া সংখ্যা যদি আমাদের দেওয়া থাকে, কোনো অবস্থাতে এই জোড়া সংখ্যা স্থান পরিবর্তন করতে পারবে না। এটাকেই হলো তোমার ক্রমান্বয়ে জোড় আর কি, ক্রমান্বয়ে জোড়। বইয়ের ভাষাটা আমরা এখন একটু দেখি বই কি বলেছে। বইয়ের মধ্যে অনেক চমৎকার করে অবশ্য ডেফিনেশনটা দেওয়া হয়েছে, যে বলছে যে গিভেন এনি টু এলিমেন্টস, দেওয়া আছে দুইটা উপাদান A and B, উই রাইট A, B। মানে আমরা দুইটা উপাদান দেওয়া আছে A, B, এটাকে যদি আমরা এইভাবে লিখি যে A, B। এখন এটার ব্যাখ্যাটা কি দিয়েছে দেখো, টু ডিফাইন অ্যান অর্ডার্ড ফেয়ার উইথ A as the first element and B is the second element। তাহলে তখন ওইটাকে অর্ডার্ড ফেয়ার বলা হবে, এই এক জোড় উপাদানকে অর্ডার্ড ফেয়ার বলা হবে বা ক্রমিক জোড় বলা হবে যদি এই উপাদানটা প্রথমে থাকে এবং
বি উপাদানটা দ্বিতীয় উপাদান হিসেবে নেওয়া হয়। এই উপাদানটাকে প্রথমে ফিক্সড করা হয়, এই বি উপাদানটা যদি দ্বিতীয়তে ফিক্সড করা হয়, অর্থাৎ এটা আর এটা এক কথা নয়, তাহলে এই রকমের উপাদানকে, এই রকমের জোড়কে আমরা বলবো ক্রমজোড়। তাহলে আমি ডেফিনেশনটা তোমাদের সাথে আবার শেয়ার করতেছি। গিভেন এ অ্যান্ড বি আর টু এলিমেন্ট অ্যান্ড এ কমা বি, এভাবে আমরা যদি লিখি এবং এটাকে আমরা বলবো কি অর্ডার্ড পেয়ার, অর্ডার্ড ORDERED, অর্ডার্ড পেয়ার। যদি এমন হয় এ ইজ ফার্স্ট এলিমেন্ট, এটা ফার্স্ট, এটাকে আমরা সেকেন্ড এলিমেন্ট হিসেবে ফিক্সড করে নিই, তখন এই জোড়াটাকে বলা হবে অর্ডার্ড পেয়ার। এই হলো অর্ডার্ড পেয়ারের ডেফিনেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আরও একটা জিনিস আমি ক্লিয়ার করি। এখানে আমরা যদি এই ধরো এভাবে আমরা যদি দুইটি উপাদানকে ফিক্সড করি, এই তুমি কোনোভাবেই যদি আমরা এটা কার্টেসীয় স্থানাঙ্কে বিবেচনা করি, এই প্রথমটা হলো ভুজ, দ্বিতীয়টা হলো কুটি। ধরো 2 1 2 1 2 3, এটা কোনো অবস্থাতে স্থান বিনিময় করতে পারবে না। প্রথমটাকে বলি আমরা ভুজ, ভুজ মানে হলো অ্যাবাসিসা, আর কুটি মানে হলো অর্ডিনেট, এটাকে আমরা বলবো ভুজ বা অ্যাবিসিসা, আর এটাকে বলি আমরা অর্ডিনেট। তাহলে তোমরা বলো তো কোন অবস্থায় কি এখানে 2,3 3,2 হইতে পারবে না। এটা একটা অর্ডার্ড পেয়ার। তাহলে আমরা কার্টেসীয় স্থানাঙ্কে যে মানগুলা ব্যবহার করি এগুলা কিন্তু ক্রমজোড়, এগুলার কোনো পরিবর্তন করার বা স্থান বিনিময় করার কোনো সুযোগ নেই। আশা করি তোমরা একেবারে লজিক্যালি জিনিসটা বুঝতে পেরেছ। আমরা অর্ডার্ড পেয়ারের ডেফিনেশন আলোচনা করলাম, এখন আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে কথা বলবো। তোমরা হয়তো বলবে যে স্যার এগুলো তো আমরা আগে থেকে পারি, এগুলো তো আমরা পড়েছি। আমি বলবো এখানেই তো সমস্যা, আগে থেকে পড়েছ কিন্তু এখন তুমি গণিতের উপর বিশেষায়িত ডিগ্রি নিতেছ, এখন তোমাকে এমনভাবে বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে, উপলব্ধি করতে হবে যে তুমি একজন ম্যাথমেটিশিয়ান, তুমি গণিতের স্টুডেন্ট, তোমাকে বেসিক ক্লিয়ার করে এখন থেকে পড়তে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বই থেকে, আমি তোমাদেরকে বইটা কিন্তু দেখিয়ে রাখছি স্ক্রিনে, তোমরা এখান থেকে ডেফিনেশনটা কিন্তু নিজেরা হ্যান্ড নোট করে নিবে। আমি তোমাদেরকে বইয়ের সাহায্যে ক্লাসগুলো করাবো, খাতায় লিখে যতটুকু দরকার প্রয়োজন সেগুলো আমি খাতায় লিখে তোমাদেরকে বোঝাবো। তো আসো আমরা পরের ডেফিনেশনে যাই। পরের ডেফিনেশনটা হলো আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট, যেটা তোমরা অলরেডি জানো, জাস্ট আমি তোমাদের জানা জিনিসটাকে একটু নতুন করে তোমাদেরকে বলবো। আর এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্টেসীয় গুণজ যে জিনিসটা, সেটা আসে কই থেকে? সেটা হলো ধরো এ আর বি দুইটা সেট, এ অ্যান্ড বি দুইটা সেট, তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্টেসিয়ান গুণজকে আমরা ডিনোটেট করি হলো এ ক্রস বি, এটা লিখে আমরা ডিনোটেট করি। আর এটাকে আমরা সংজ্ঞায়িত করি এইভাবে যে, আমরা একটু পর একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তাছাড়া তোমরা এগুলো জানো, আমাদের তো এখন উচ্চতর লেভেলের কথা বলতে হবে। ধরো x, y such that x is belongs to A and y is belongs to B। এই কথাটার অর্থ হলো দুইটা সেট, একটা হলো A, ধরো তার উপাদানগুলো হলো 1 2 3, আরেকটা সেট B, তার উপাদানগুলো ধরো 4 5, আমরা একটা জাস্ট ধরে নিলাম। এখন এই যে এর উপাদানগুলা, এটাকে আমরা x নামে সম্বোধন করতেছি, আর এই যে বি এর উপাদানগুলা সেটাকে আমরা y নামে সম্বোধন করতেছি, আর এখানে লিখতেছি x, y। অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এর একটা উপাদান আর বি এর একটা উপাদান। এইভাবে আমরা ওই যে একটু আগে যে বললাম অর্ডার্ড পেয়ার, ক্রমজোড় আকারে যদি লিখে প্রকাশ করি। এখন এই সবগুলো ক্রমজোড়, যতগুলো ক্রমজোড় আমরা নিতে পারি, সবগুলো ক্রমজোড়কে আমরা এইভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি লিখি, তখন সেটাকে আমরা বলি কার্টেসিয়ান প্রোডাক্ট। অর্থাৎ আমরা যদি এইভাবে প্রকাশ করি, ধরো এটাকেই ধরো তোমরা তো জানো 1, 2, 3 ক্রস 4, 5, এই যে আমরা যে প্রোডাক্ট বা গুণজ যেটা পাচ্ছি, এখন তোমরা এগুলো জানো 1, 4, 1, 5, 1 দিয়ে আমরা লিখলাম অর্ডার্ড পেয়ার বা ক্রমজোড়, 2, 4,
2,5 3,4 3,5। তাহলে আমরা এই এসে আর বেশি লেখা সম্ভব নেই, সবগুলো ক্রমজোড়কে আমরা একত্রে একটা সেকেন্ড ব্র্যাকেটে লিখলাম। এটাই হলো আমার কার্টেসিয়ান প্রোডাক্ট কার সেট এ অ্যান্ড বি এর। এখন তোমার কাছে যদি পরীক্ষা ডেফিনেশন চায়, তোমার কাছে, তোমরা কিন্তু অনেকেই টিউশনই করো, তোমার কাছে তোমার স্টুডেন্ট যদি জিনিসটা ক্লিয়ার বুঝতে চায়, তুমি যদি তাকে ধমক দাও বা ক্লিয়ার করতে না পারো, তাহলে কিন্তু তোমার ব্যর্থতা। এই জন্য বেসিক ক্লিয়ার করে জিনিসটা শিখতে হবে, কিন্তু লেখার সময় বইয়ের ভাষায় ডেফিনেশনটা তোমার পরীক্ষা লিখতে হবে, কিন্তু তোমার থিমটা তো ক্লিয়ার হতে হবে, তাই না? এবার দেখো বইয়ের ডেফিনেশনটা, এখানে কার্টেসিয়ান প্রোডাক্ট হবে, এই কার্টেসিয়ান গুণযোগ, ক্রমযোগ কথাটা হবে না, এই জন্য আমি কেটে দিয়েছি। দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট অর্থাৎ কার্টেসিয়ান গুণযোগ অফ টু সেট এ অ্যান্ড বি, দুইটা সেট এ এবং বি, ইজ দ্য সেট অফ অল অর্ডার্ড ফেয়ার। এই কথাটাই আমি তোমাদের বলছিলাম, অফ অল অর্ডার্ড ফেয়ার মানে সবগুলো ক্রমজোড় ফর্মিং নিয়ে, উইথ দ্য এলিমেন্ট এ অ্যান্ড বি। এ এবং বি সেটের সবগুলো উপাদানের ক্রমজোড় নিয়ে আমরা যে সেট গঠিত করি, দ্য সেট, খেয়াল করেছ, দ্য সেট, ওই সেটটাকে আমরা বলি যে কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্টেসিয়ান গুণজ হলো একটা সেট, যে সেটে থাকে দুইটা সেটের উপাদানগুলোর মধ্যে এইভাবে গঠিত সবগুলো ক্রমজোড়ের সমন্বয়, এবং এটাকে এইভাবে প্রকাশ করে, এই কথা আমি তোমাদের বলেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবচেয়ে মজার কথা হলো তোমাদের যাদের নবম দশম শ্রেণীতে হায়ার ম্যাথ ছিল, সেই হায়ার ম্যাথের একটা প্রমাণ এখানে আমাদের আছে। তো আমরা জিনিসটাকে একেবারে ইজি করে শেখার চেষ্টা করব, কারণ এটা তোমাদের এখন ক্লিয়ার হতে হবে। এখন যদি ক্লিয়ার না হও, আর কবে ক্লিয়ার হবে, আমরা এখন এই থিওরাম 1 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এটা পড়ার জন্য তোমাদের যে থিমগুলা প্রথমে তো ক্লিয়ার হতে হবে। এক নম্বরে তোমরা অবশ্যই থিমগুলো ক্লিয়ার আসো, তারপরে আমি একটু শেয়ার করতেছি। ধরো এটাকে তোমরা পড়েছ অ্যান্ড মানে ইন্টারসেকশনটাকে, আর এটাকে পড়েছ অর অর্থাৎ ইউনিয়নটাকে, অর বা অথবা। তো আরও যে কথাটা একটু আগেও আমি তোমাদের বলেছি, ধরো আমরা যে কোনো দুইটা জিনিসের মধ্যে যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি, জিনিসটা যত বড়ই হোক, ধরো বি ইউনিয়ন সি এরকমও হইতে পারে। তো এই সবসময় আমরা বলি কি, এই প্রথমটাকে বলি যে এই এক্স হলো প্রথমটার সদস্য, ওয়াই হলো দ্বিতীয়টার সদস্য। এই থিমটা কিন্তু আমরা কাজে লাগাই সবসময়। ক্রমজোড়ের প্রথম অংশটা একটা সেট, দ্বিতীয় অংশটা আর একটা সেট। প্রথম অংশটা এক্স ইজ বিলংস টু আমরা বলি যে এ, ওয়াই ইজ বিলংস টু আমরা বলি যে দ্বিতীয় অংশটা, অর্থাৎ এখানে হলো বি ইউনিয়ন সি। এই ছোটোখাটো থিমগুলো কিন্তু আমরা মাথায় রেখে সামনে অগ্রসর হতে হবে, তাহলে তোমাদের প্রমাণটা বুঝতে একেবারে ইজি লাগবে কিন্তু। আর এরকম প্রমাণ তোমরা আগেও করেছ, এখন আবার করতেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোর্সের সাথে কিন্তু তোমাদের এই অনার্স 4th ইয়ারের থিওরি অফ নাম্বারের কিছুটা সম্পর্ক আছে সামান্য, তবে তোমাদের মাস্টার্সে যে লেটেস্ট থিওরিটা আছে একেবারে সরাসরি সম্পর্কযুক্ত। তো এই কোর্সটাকে তোমরা বেসিক থেকে শিখলে অনেক জায়গায় উপকৃত হবে, অনেক জায়গায় সুবিধা নিতে পারবে। শর্টকাট না শিখে একটু বেসিক থেকে মজা করে পূর্ণাঙ্গ কোর্সটি করার চেষ্টা করবে। তোমরা যেখানেই করো, যেভাবেই পড়ো, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কারণ এটা হলো একটা মজার সাবজেক্ট। এটা অনেকেই এই সাবজেক্টটা অনেকের কাছে আনইজি ফিল করে, এর কারণ হলো বেসিক ক্লিয়ার করে না পড়ার কারণে। ছোট ছোট বেসিক জিনিস যদি তোমার বাদ পড়ে, তাহলে তুমি আর এই কোর্সটা করে মজা পাবে না, ক্লাস করে মজা পাবে না। যাই হোক, আসো আমরা আমাদের প্রমাণটা করি। এ ক্রস বি ইউনিয়ন সি, এটা হলো আমাদের বাম পাশ। তো এটাকে আমরা একটু আগে যে অর্ডার ফেয়ার বা কার্টেসীয় গুণজ আমরা ডেফিনেশন আলোচনা করেছিলাম, সেই আলোকে আমরা বলতে পারি এক্স কমা ওয়াই, এটাকে আমরা এইভাবে লিখব। এটা আমাদের ডেফিনেশন অনুযায়ী, কার্টেসিয়ান প্রোডাক্টের ডেফিনেশন অনুযায়ী, এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স ইজ বিলংস টু এ। আর আমরা এখানে এবং কথাটা ব্যবহার করব, মানে আমরা এখানে দুইটা ট্রাম, তো একটাকে বলবো, আর আমাদের এখানে দুইটা ট্রাম যেহেতু আছে, আমরা সে আলোকে বলবো যে, তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা ছোটোবেলায় পড়ছো এ সাবসেট ইকুয়াল বি, আবার বি ইজ সাবসেট ইকুয়াল এ হলে এ আর বি সেট দুইটি সমান। এই জিনিসটা আমাদের এখানে প্রয়োগ হবে, ঠিক আছে?
অর্থাৎ আমরা প্রথমে দেখাবো যে এটা সাবসেট, তারপর দেখাবো যে এটা সাবসেট, তারপরে বলবো আমরা যে দুইটা ইকুয়াল। তাহলে যে কথাটা বলতেছিলাম এক্স বিলংস টু এ, এখানে কমা দিয়েও লেখা যায় এবং দিয়েও লেখা যায়, এবং বা আমরা অ্যান্ড লিখতে পারি ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি, অর্থাৎ প্রথমটা এক্স বিলংস টু দিয়ে লিখলাম, দ্বিতীয়টা ওয়াই বিলংস টু দিয়ে লিখলাম। এখন আমাদের এখানে আমরা আগে পরে সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হয় সম্ভবত, যেহেতু ডেফিনেশনে ছিল। এরপরে দেখো আমরা এইভাবে লিখতে পারি এক্স বিলংস টু এ। অবশ্যই এইটাকে আমরা সংক্ষিপ্তভাবে প্রমাণ করে ফেলতে পারি, এক পার্টে প্রমাণ করে ফেলতে পারি, এই সিস্টেমে না গিয়েও আমরা এক পার্টে প্রমাণ করতে পারি। ধরো আমরা যদি এই অংশটা রেখে দিই তাহলে আমরা সংক্ষিপ্ত প্রমাণটা করতে পারি এইভাবে, এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি ইউনিয়ন, মানে কিন্তু অথবা ওই যে এখানে বললাম অর ওয়াই বিলংস টু সি। আমরা সংক্ষিপ্ত প্রমাণটা করব, যেহেতু আমরা মোটামুটি একটা বড় ক্লাসের আলোচনা। এখন আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি, আমাদের কিন্তু টার্গেট থাকবে এই পাশের দিকে। দেখো আমাদের টার্গেট কিন্তু এই পাশের দিকে রাখতে হবে। সেই হিসাবে আমরা যদি আমাদের কাজটা চালিয়ে যাই, এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ, এখানে আমরা এইভাবে লিখতে পারি অ্যান্ড ওয়াই বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি, অর্থাৎ এটার সাথে এটা অ্যান্ড দেওয়ার অর্থ কী, এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি, আবার এক্স বিলংস টু এ অ্যান্ড দিয়ে আমরা মানে এই অংশটাকে সবচেয়ে বেস্ট হয় তোমাদের বোঝার স্বার্থে যদি আমরা ব্র্যাকেট ব্যবহার করি, এইভাবে যদি আমরা ব্র্যাকেট ব্যবহার করি তাহলে এইবার তোমাদের কাছে ইজি লাগবে। এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি, একটা ব্র্যাকেট দাও। এরপরে আবার এই অরটা আমরা মাঝখানে রাখলাম, আমার এখানে জায়গা শর্ট বিদায় নিচে নিয়ে আসছি। আবার এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু সি, এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাই ব্র্যাকেট দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলতেছি, তাহলে এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি, এই ইউনিয়ন হলো অর ওয়াই বিলংস টু সি। এরপরে আমরা যে কাজটা করলাম, এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বিকে একত্রে লিখলাম। আবার যেহেতু এটা ব্র্যাকেটের আগে, এটার সাথেও যাবে, এটার সাথেও যাবে, এক্স বিলংস টু এ অর ওয়াই বিলংস টু সি। আমি তোমাদের ওই যে নিচের ক্লাসের ফর্মুলাটা নিয়মে করে ফেলছি। এখন নিচের ক্লাস অবশ্যই এই সিস্টেমটা, এই সাবসেট ইকুয়াল বি আর বি সাবসেট ইকুয়াল এই ফর্মুলা ব্যবহার করে আমরা এখানে একবারেই করে ফেলতে পারি, আর দুই পার্টে করলেও কোনো ক্ষতি নেই। এখন আসো আমরা এটা থেকে কি লিখতে পারি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই সাজ দ্যাট, এইখান থেকে আমরা লিখতে পারি এখানে আবার আমরা যদি এই দুইটাকে একটা ক্রমজোড় বিবেচনা করি, এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি, খেয়াল করো এ ক্রস বি। আর এটাকে যদি আমরা আবার আরেকটা বিবেচনা করি, এটাখানে আমরা ব্র্যাকেট দিয়ে আরেকটা বিবেচনা করতে পারি, অর আবার এখানে আমরা কিন্তু টার্গেট রাখবো এটাকে, ঠিক আছে। আবার আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি। খেয়াল করো অরটা কিন্তু আমাদের স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা লিখলাম সংক্ষিপ্ত, এটারকেও লিখলাম, আর এই অরের জায়গায় কিন্তু অর রেখেছি। এই সেকেন্ড ব্র্যাকেট কিন্তু আমাদের ক্লোজ করতে হবে, ভুলে গেলে চলবে না, যেহেতু এটা কার্টেসীয় গুণজ এক প্রকার সেট। তাহলে এখন আমরা যে কাজটা করব, এই যে এ ক্রস বি, হ্যাঁ, আর এই জাস্ট এই দুইটি এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি আর এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস এ, তাহলে দুইটাই তো এক্স কমা ওয়াই এর বিলংস টু মানে সদস্য। তাহলে আমরা দুইটাকে একত্র করে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু এ, এটাকে তুমি ব্র্যাকেট দিলেও কোনো ক্ষতি নেই, বরঞ্চ বুঝতে সুবিধা, এ ক্রস বি, অরের জায়গায় আমরা লিখে দিলাম ইউনিয়ন
এ ক্রস সি। পরের লাইনে আমরা জাস্ট আমাদের এই ফরম্যাটে লেখার জন্য এই এক্স সাজ দ্যাটের অংশটা বাদ দিয়ে দিলাম। তো আমরা লিখলাম এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাহলে আমি সংক্ষেপে তোমাদের কিন্তু প্রমাণ করে দিলাম জিনিসটা, এত ইকুয়াল টু এত কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। আর যদি তোমরা দুই পার্টে প্রমাণ করতে চাও তাও করতে পারো, এখান থেকে ধরে আবার উপরের দিকে তোমরা গেলে এটা চলে আসবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সরাসরি প্রমাণ করলাম। এইভাবে লিখলে তোমাদের কিন্তু নাম্বার পূর্ণাঙ্গ পাবে, এতে কোনো সমস্যা নেই, সংক্ষিপ্ত হলেও কোনো ক্ষতি নাই। এভাবে করলে মার্ক ফুল পাবে, এটা নিয়ে আবার কেউ হেজিটেশনে ভুগবে না। তাহলে আমরা প্রুভড, প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে করবে। আমি তোমাদের বইয়ের সিরিয়ালে ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আমাদের পরবর্তী আলোচনার বিষয় হলো রিলেশনস, সম্পর্ক। আসলে সম্পর্ক তো একা একা হয় না, সম্পর্ক হতে হলে তো কমপক্ষে কয়জন লাগে? দুইজন লাগে। তো আমাদের এখানে গণিতের ভাষায় বা সেটের দৃষ্টিকোণ থেকে আমাদের এখানে রিলেশনের একটা স্পষ্ট ডেফিনেশন আছে। যেমন আমরা একটু আগে যে আলোচনাটা করেছিলাম তোমাদের সাথে, ধরো এই যে প্রথমেই এই যে ক্রমজোড়ের বা কার্তেশীয় গুণজোড়ের এখানে, হ্যাঁ, এই যে 1-এর সাথে 4-এর একটা রিলেশন হলো, 1-এর সাথে 5-এর একটা রিলেশন, 2-এর সাথে 4-এর একটা রিলেশন। অর্থাৎ এখানে যে কোনো একটা জোড়াকেও আমরা রিলেশন বলতে পারবো, আবার যে কোনো একটা জোড়াকে কিন্তু এ ক্রস বি এর আমরা সাবসেট বলতে পারবো। তো এই থিম থেকে, এই দৃষ্টিকোণ থেকে আমরা রিলেশনের ডেফিনেশনটা নিয়ে কথা বলতেছি। আরেকটা বিষয় হলো রিলেশন কিন্তু দুইজনেরও হতে পারে, তিনজনেরও হতে পারে। তো আমাদের এরকম রিলেশনের ডেফিনেশন আছে, বাইনারি রিলেশন, দ্বিপদী রিলেশন বা কম্পোজিট রিলেশন, 1-2-এর অধিক পদের সাথে রিলেশন, আবার বিপরীত রিলেশন। আমরা এই সব বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। প্রথমে আমরা রিলেশনটা ক্লিয়ার হয়ে নিয়ে আমাদের এখানে আমাদের ম্যাথমেটিক্সের ডেফিনেশন অনুযায়ী, তো ডেফিনেশনটা আমি তোমাদের সাথে লিখতেছি। লেট, একটু আগে যে থিম বললাম সে অনুযায়ী কিন্তু, লেট এ অ্যান্ড বি বি টু সেটস এ রিলেশন ফ্রম, কার সাথে? ফ্রম এ সেট এ টু এ সেট বি, এ সেট এ টু এ সেট বি, মানে এ সেট হইতে বি সেটে ইজ এ সাবসেট অফ এ কার্তেশীয় গুণজ বি। দেখো কত চমৎকার করে বলছে এখানে, যে দুইটা সেট আমরা বিবেচনা করলাম, এ আর বি, তাদের এই মধ্যে আমরা যে কার্তেশীয় গুণজ সেট পাই সেটার সাবসেট, মানে তার যে কোনো একটা, ওই যে অর্ডার্ড পেয়ারগুলোর যে কোনো একটা জোড়া, দুইটা জোড়া, তিনটা জোড়া, মানে তার সাবসেটটাকে এখানে বলা হচ্ছে রিলেশন। এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, ইট ইজ ডিনোটেড বাই আর, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ রিলেশন বলা হচ্ছে যে, তার মানে রিলেশনটা সাবসেট হলো কার? এ ক্রস বি। আর এ ক্রস বি আবার কি জিনিস? খুব ইন্টারেস্টিং বিষয়। এ ক্রস বি হলো তোমার এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স ইজ বিলংস টু এ অ্যান্ড ওয়াই ইজ বিলংস টু বি। এই জিনিসগুলো একেবারে তোমার পানির মতো পরিষ্কার হতে হবে, না হলে কিন্তু তুমি সবসময় এগুলো নিয়ে একটা ঝামেলায় থাকবা, ঠিক আছে? তো কোথাও যদি এরকম বলা থাকে, আমি তোমার বই থেকে আলোচনা করতেছি কিন্তু, কারণ এই বিশাল একটা কোর্স, এখানে হ্যান্ড নোট করে পড়াইতে গেলে অনেক সময় লেগে যাবে। তুমি বই থেকে পড়বে, আমি জাস্ট তোমাকে এখানে জিনিসগুলা খাতায় করে করে একেবারে হাতে কলমে ধরে ধরে বুঝিয়ে দিব, কিন্তু মূল লেখার ডেকোরেশনটা তোমরা বই ফলো করবে। ইফ এ কমা বি বিলংস টু আর, অর্থাৎ যদি বলা হয় যে এ কমা বি বিলংস টু আর, এ আর বি একটা আর এর সদস্য, অর্থাৎ এখানে দেন উই সে, আমরা বলবো দ্যাট এ ইজ রিলেটেড টু বি, আর একটা বিয়ের সাথে সম্পর্ক যুক্ত, এবং ইনওয়ার্ডস সংক্ষেপে মানে আমরা লিখব
ইন আদার ওয়ার্ডস আমরা লিখব এ ইজ রিলেটেড টু বি, এটাকে এইভাবে বোঝায়। অর্থাৎ এটা হলে আবার এটা লেখা যায় এ কমা বি বিলংস টু আর, এটা আর এটা, এটা মানে এটা, মানে উভয় দুইটাই সত্য। আর যদি রিলেটেড না হয় এ ইজ, এটাকে আমরা বলি এ ইজ নট রিলেটেড টু বি, অর্থাৎ এ কমা বি ইজ নট বিলংস টু আর, এটা হলো রিলেটেড নয়, এ বি এর সাথে রিলেটেড নয়। তাহলে আবার ওই যে আরেক ভদ্রলোক আছে না, আমরা যেটাকে বলি এমটি সেট বা নাল সেট, নাল সেট কিন্তু এই তোমার এ ক্রস বি এর উপসেট সবসময় বলা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন আমরা যদি রিলেশনের একটা উদাহরণ আমরা দিতে যাই, আমরা বইয়ের থেকে একটা উদাহরণ নিচ্ছি। ধরো আমাদের বলা আছে আর ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই বিলংস টু এন ক্রস এন, অর্থাৎ এই এক্সের উপাদানটাও ন্যাচারাল নাম্বার, ওয়াইয়ের উপাদানটাও ন্যাচারাল নাম্বার, সাজ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু 3y, এই সম্পর্ক থেকে আসবে। তাহলে আমরা বলতে পারি এই যে তার রিলেশনগুলা কি কি হবে, এই এক্সের মান যদি 1 হয়, ওয়াইয়ের মান 1 হলে এক্সের মান হবে 3, এটা একটা রিলেশন। আবার ওয়াইয়ের মান 2 হলে এক্সের মান হবে 3 ইন্টু 2, এটা একটা রিলেশন। এইভাবে এখানে কিন্তু অনেকগুলা রিলেশন গঠন করা যাবে। এই যে রিলেশনটা হলো, এটা হলো এই 3 ইজ রিলেশন টু 1। কই থেকে আসছে? আসছে আমাদের এই প্রশ্নের শর্তটা দেওয়া থাকবে। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি, পরীক্ষায় আসে এই ডেফিনেশনটা, 100% পরীক্ষায় আসে এই ডেফিনেশনটা, এবং এই ডেফিনেশন তোমাদের আরও অনেক জায়গায় কাজে লাগবে। যে ডেফিনেশন আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। রিলেশনের পরে বাইনারি রিলেশন, বাইনারি রিলেশন দ্বিপদী সম্পর্ক খুবই ইম্পর্ট্যান্ট একটা ডেফিনেশন। তো আমরা ডেফিনেশনটা প্রথমে ক্লিয়ার করি, একেবারে ছোট একটা ডেফিনেশন। ডেফিনেশনে বলা হয়েছে লেট এ বি এ গিভেন সেট। একটু পরেই আমরা উদাহরণ দেব বিষয়টা নিয়ে। এ বি এ গিভেন সেট, অর্থাৎ এ হলো একটি প্রদত্ত সেট। দেন এ সাবসেট আর, এই সাবসেট আর অর্থাৎ ওই ঘুরে ফিরে রিলেশন, ঘুরে ফিরে কিন্তু রিলেশনকে মিন করতেছে, কারণ বাইনারি রিলেশন তো এক প্রকার রিলেশনই। দেন এ সাবসেট আর অফ এ ক্রস এ, অর্থাৎ এর সাথে এরই কার্টেসীয় গুণজ, এর সাথে এর কার্টেসীয় গুণজেরই একটা তোমার সাবসেট, এর সাথে এর কার্টেসীয় গুণজের সাবসেটটাকেই বলা হবে বাইনারি রিলেশন। অর্থাৎ এই একই টাইপের দুইটা সেটের মধ্যে কার্টেসীয় গুণজ করলে যে ক্রমজোড়গুলো আসে, সেই ক্রমজোড়গুলোর এক একটা অংশকে বা অংশকে, ওই যে সাবসেটকে আমরা বলবো যে বাইনারি রিলেশন, ওই রিলেশনগুলোকে আমরা বলবো বাইনারি রিলেশন। তাহলে আমি আবার বলতেছি, দেন এ সাবসেট আর অফ এ ক্রস এ ইজ কল্ড এ বাইনারি রিলেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেফিনেশনটা তোমরা এখনই 1 সেকেন্ডে আয়ত্ত করে নিতে পারো। লেট এ বি এ গিভেন সেট, দেন এ সাবসেট আর অফ এ ক্রস এ, এগুলো কিন্তু সবই কল্পনা, এ সেটটা কিন্তু কল্পনা, ওই যে গিভেন সেট। দেন এ সাবসেট আর অফ এ ক্রস এ, এটা থেকে আমরা পাবো সেই এ ক্রস এ থেকে পাওয়া সাবসেটটা, যেটাকে আমরা রিলেশন বলতেছি, ইজ কল্ড এ বাইনারি রিলেশন, যেটাকে বলা হয় বাইনারি রিলেশন। সিম্পলি এটাকে রিলেশনও বলা হয়। ইট ইজ simply called a relation in A, এটাকে বাইনারি রিলেশন বা নরমালি রিলেশনও বলে। যেমন আমরা বইয়ের থেকেই আমাদের উদাহরণটা নিচ্ছি, যেহেতু তোমরা বই ফলো করবে সবাই। ধরো একটা সেট বলা আছে এ ইজ ইকুয়াল টু তোমার 1,2, আমি ছোট উদাহরণে নিচ্ছি বা বোঝাতে সুবিধা হবে, 3টা নিলে এ 1,2,3। তাহলে আমরা যদি ওই এ সেটের সাথে এই সেটেরই যদি কার্টেসীয় গুণজ করি, তাহলে আমরা পাচ্ছি হলো ধরো 1 2 3 ক্রস 1 2 3।
তাহলে এখানে আমরা লিখতে পারি 1,1। এগুলো তো তোমরা জানো কিভাবে কাটতে, সেগুলো সেট লেখে 1,2 1,3। আবার 2 থেকে আমরা লিখতে পারি 2,1 2,2 2,3 3,1 3,2 3,3। এই যে আমরা এ ক্রসে লিখলাম, ধরো আমরা এই একটা এখানে তার থেকে একটা অংশ নিয়ে গেলাম, যেটাকে আমরা আর বলতেছি। ধরো আমরা নিলাম 1,1 1,2 1,3 নিলাম আর কি, এই একটা অংশ নিলাম। এটা বলো তো, এটা কি আমাদের এটা কি সাবসেট এই না বলো তো? এ ক্রসে সাবসেট নয় আরটা? অবশ্যই। এই জন্য এই রিলেশনটাকে আমরা বলবো বাইনারি রিলেশন। তাহলে এই কথাটি আমরা এখানে লিখতেছি, দেন আর সাবসেট এ ক্রস এ অ্যান্ড আর ইজ এ বাইনারি রিলেশন, বা শুধু রিলেশনও বলতে পারি। আর ইজ এ, ওই যে আমরা এখানে লিখলাম যে সিম্পলি কল্ড রিলেশন, আর ইজ এ রিলেশন ইন এ। আশা করি তোমরা কিছুটা হলেও রিলেশন জিনিসটা বুঝেছো। এখন আমরা বইয়ের এখানে আমাদের যদি আমরা বলি যে ইনভার্স রিলেশন হলো, ধরো এই আমি তোমাদেরকে প্রথমে একটা উদাহরণ দিই। উদাহরণটা ধরো আমরা রিলেশন যদি বলি, যে তোমাদের বোঝানোর জন্য বলতেছি, যদি ধরো 1 2 1 3 এটা যদি একটা রিলেশন হয়, তাহলে তার ইনভার্স রিলেশনটাকে এইভাবে প্রকাশ করা হয়। ইনভার্স রিলেশন ধরো তখন 2,1 3,1, ওই যে আগেরটা পরেরটা আগে, অর্থাৎ ওই যে ক্রমজোড়টা আমাদের পরিবর্তন হয়ে যাবে, স্থান বিনিময় হয়ে যাবে। এটা হলো তোমার ইনভার্স রিলেশন। কি? ইনভার্স রিলেশন। এটা আমি সংক্ষেপে আলোচনা করলাম, ওই রিলেশন থেকে ইনভার্স রিলেশনটা আসছে। আর এটা তোমার পরীক্ষায় ওইভাবে আসে না, বিধে আমি সংক্ষেপে টাচ দিলাম। দেখো কি বলছে, লেট আর বি এ রিলেশন ফ্রম এ সেট এ টু এ সেট বি। এটা হলো রিলেশন। দেন দ্য রিলেশন আর ইনভার্স, অথবা মানে আর টু দি পাওয়ার -1 আর ইনভার্স ফ্রম বি টু এ। তাহলে বি টু এ ইজ কল্ড দ্য ইনভার্স রিলেশন অফ আর। এটাকে বলা, তাহলে ইনভার্স রিলেশনটাকে আমরা এইভাবে ডিফাইন করব। ইনভার্স রিলেশনটাকে এইভাবে ডিফাইন করব, যদি একটা রিলেশন যদি এরকম হয়, একটা রিলেশন যদি এমন হয় x, y বিলংস টু আর হয়, তাহলে ইনভার্স রিলেশনটাকে আর ইনভার্স আমরা এইভাবে প্রকাশ করব y, x। এটা হলো ইনভার্স রিলেশন। ঘুরেই লিখব, সাজ দ্যাট, শর্তটা হলো যদি x, y বিলংস টু আর হয়। এটা হবে মূলত, এটাকে বোঝাচ্ছে কিন্তু, আর এটা হলো শর্ত। তাহলে এটা হলো ইনভার্স রিলেশনের ডেফিনেশন। এই কথাগুলা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা জিনিস হলো, তোমরা ওই যে তোমাদের মনে পড়ে জি কম্পোজিট এফ, এফ কম্পোজিট জি, এরকম যে তোমরা কিছু রিলেশন সম্বন্ধে, মানে কম্পোজিট সংযোজিত সম্পর্ক সম্বন্ধে তোমরা জানো। আমি একটু তোমাদেরকে ধারণা দিচ্ছি। ধরো, তো কম্পোজিট রিলেশন বোঝানোর আগে তোমাদের আমি একটা বাস্তব উদাহরণ দিতেছি। ধরো এখানে তোমরা ধরো সহজ ভাষায় যদি বলি, 3 বন্ধু, একজনের নাম হলো এ, একজনের নাম হলো বি, একজনের নাম হলো সি। আবুল, বাবুল, ধরো এখানে নাম দাও, সিতে তো কালাম হয় না, ধরো কালাম বোঝানোর জন্য বললাম, বা কালু। তোমরা 3 বন্ধু। হ্যাঁ, তো আবুলের সাথে বাবুলের বন্ধুত্ব, আর বাবুলের সাথে কালুর বন্ধুত্ব। এখন দেখা গেল যে এ হলো প্রথমজন, এ হলো দ্বিতীয়জন, এ হলো দ্বিতীয়জন, এ হলো তৃতীয়জন। এখন কোনো একটা ফাংশনে তোমরা একত্রিত হয়েছ। অনেক সময় এমন হয় না, এই ধরো এই বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছে, আবার এই 3 নম্বর ব্যক্তির সাথে দেখা হইলো, এ আবার এর পরিচিত। এখন ঘটনাটা এমন ঘটলো, এ তো এর পরিচিত। এখন প্রেক্ষাপটে বা কোনো কারণবশত এমন ভাব হয়ে গেল যে এর সাথে এর সম্পর্ক হয়ে গেল, এরা বাদ দিয়ে দিল। জিনিসটা আমরা আরও সহজ ভাষায়ও কিন্তু বলতে পারি। ধরো
তোমার এই দুই বন্ধু কথা যদি আমরা এখানে তুলনা করি, ধরো এই মিম মিম আর রহিম, এর সাথে এর একটা সম্পর্ক আছে। এখন এই রহিমের সাথে করিমের একটা সম্পর্ক। তো দেখা যাইল যে অনেক সময় তোমরা এমন করো না যে এই করিম চল আজকে আমার গার্লফ্রেন্ডের লগে পরিচয় করাই দেবো, এরকম ঘটনা ঘটে না অনেক সময়। তো তুমি রহিম কি করছে, মিমের সাথে পরিচয় করাইতে দিয়ে মিম দেখলো যে রহিমের চেয়ে করিমরে ভালো লাগে বেশি। তো দেখা যায় যে মিম কী করলো, রহিমকে ডিলিট করে করিমের সাথে সম্পর্ক করে ফেললো। এটাই হলো কম্পোজিট ফাংশন। অর্থাৎ আমি এবার আসো আমার বইয়ের ভাষায়, তাহলে তিনজনের মধ্যে কিন্তু মাঝখানে জন বাদ হয়ে গেল প্রথম জনের সাথে তৃতীয় জনের রিলেশন। তাহলে আমাদের এখানে গণিতের ভাষায় আমরা যদি জিনিসটাকে উপস্থাপন করি, তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু কাল্পনিক উদাহরণগুলো আমি নিয়ে এসেছি, বিষয়টা তোমরা ওইভাবে নিবে। ধরো এই যে একটা রিলেশান, এর সাথে যে রিলেশানটা মিমের সাথে রহিমের রিলেশানটা কিন্তু আমরা এটাকে R1 বলতে পারি, আর রহিমের সাথে করিমের রিলেশানটা হলো R2। এখন এই দুইজনের আবার যে এই যে এটা হলো কম্পোজিট রিলেশান। তাহলে আমরা একটু পরে উদাহরণ দিব। এই বইয়ের ভাষায় যদি আমরা বলি লেট A, B, C be any three set. Let R1 be a relation from A to B. আরেকটা রিলেশন ধরো R2, ওই যে এটা আর কি আমরা যেটা বলতেছি, be a relation from B to C। এই যে আমি বললাম এর সাথে এর সম্পর্ক, আবার এর সাথে এর সম্পর্ক, কিন্তু সম্পর্ক হয়ে গেল এর সাথে এর সাথে রিলেশন, আবার এর সাথে রিলেশন, কিন্তু মাঝখান দিয়া এ বি বি সি, মাঝখান দিয়ে বি বাদ দিয়া এ হয়ে গেল সি এর সাথে সম্পর্ক, অর্থাৎ মিমের সাথে হয়ে গেল করিমের সম্পর্ক। রহিম মাঝখান দিয়ে ধরো একটা চেক খাই গেল, বিষয়টা অনেকটা এরকম কিন্তু। তো দেন the relation from A to C is called composite relation. ওকে, আরও ক্লিয়ার করে যদি বলি R1 is belongs to A cross B, R2 is belongs to B cross C, দেন দ্য কম্পোজিট রিলেশান, ওই যেটা একটু আগে বললাম R1 R2 ইজ বিলংস টু হয়ে যাবে কোনটা, ফ্রম A to C ইজ বিলংস টু A ক্রস C হয়ে যাবে। আর এটাকে যদি আমরা ডিফাইন করি এইভাবে, ধরো আমরা যদি বলি A ইজ বিলংস টু A, B ইজ বিলংস টু B, C ইজ বিলংস টু C, তাহলে আমরা এটাকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে ধরো এর সাথে সি এর সম্পর্ক, such that there exist B belongs to B, there exist, এটা আবার তোমাদের কাছে একটু জটিল মনে হবে, belongs to R1, গণিতের ভাষা তো, মানে A, B যদি একটা রিলেশন বিদ্যমান থাকে and B, C is belongs to R2, যদি এরকম দুইটা সম্পর্ক থাকে তাহলে এই যে সম্পর্কটা হলো এটাকে আমরা বলবো কম্পোজিট রিলেশন। যাই হোক, এই টপিকস নিয়ে তোমাদের আমি অনেক সময় নষ্ট করেছি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমাদেরকে গণিতের নির্যাসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অত্যন্ত সংক্ষেপে প্রথম লেকচারটি শেষ করলাম। ইনশাল্লাহ আমরা লেকচার 2-এ আলোচনা করব টাইপস অফ রিলেশন, এরপরে আমরা আলোচনা করব ইকোব্যালেন্স রিলেশন, এরপরে আমরা ধাপে ধাপে আমাদের লেকচার 2-এ আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো কনগ্রুয়েন্স নিয়ে, যেটা তোমাদের সামনে খুবই দরকার হবে। এরপরে আমরা ইকুইভ্যালেন্স ক্লাস নিয়ে কথা বলবো, আমাদের পরীক্ষা উপযোগী আরও বিভিন্ন টপিকস নিয়ে আমরা লেকচার 2-এ কথা বলবো। সবাইকে প্রথম লেকচারটা মনোযোগের সহকারে দেখার জন্য বিনীতভাবে আহ্বান করা গেল, এবং ধারাবাহিকভাবে তোমরা সম্পূর্ণ কোর্সটি, একেবারে সম্পূর্ণ কোর্সটি হাতে কলমে ধরে ধরে যদি
আমার কাছে সম্পূর্ণ করতে চাও তোমাদের এই অ্যাবাস্ট্রাক্ট অ্যালজেব্রা, তাহলে তোমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে 01720991523 এই নাম্বারে। তাছাড়াও তোমাদের অনার্স থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা ডিগ্রি, মাস্টার্স, মেজর, নন মেজর, প্রিলি, ফাইনাল ইয়ার সহ শিক্ষক নিবন্ধনে যেই কোনো গণিতের কোর্স করানো হয় অনলাইনে এমটি বিল্লাল ইউটিউব চ্যানেলের সৌজন্যে। এমটি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মে গণিত করো, জীবন গড়ো। আল্লাহ হাফেজ।